প্রেত লোকের হাত ছানি প্রেতস্কোপ। প্রেতস্কোপ অডিও স্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেব ভট্টাচার্য। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের স্পেশাল নিবেদন প্রেতস্কোপ অডিও স্টেশন। পরিচালনায় দেব ভট্টাচার্য ও সহপরিচালনায় মিষ্টি সামন্ত। कल 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 कलंदर जिसको मिल जाए वो जो सुंदर। আজকের গল্প সুব্রত মজুমদার রচিত মৃত্যুর পরের চিঠি। গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রেতস্কোপ ফেসবুক গ্রুপে মৃত্যুর পরের চিঠি ইভেন্টে। কণ্ঠচরিত্রে রয়েছেন মধুমিতা পাল, ইরাবতী বসু, শ্রমণ দে এবং সুমন চক্রবর্তী। গল্পের সূত্রধার আমি দেব ভট্টাচার্য। এখন শুনতে চলেছেন মৃত্যুর পরের চিঠি। চিঠিখানা হাতে পেতেই অবাক হলো জয়ন্ত। এই ডিজিটাল যুগে এভাবে চিঠি পাঠায় না কেউ। প্রায় বিলুপ্ত হয়ে আসা নীলচে ইনল্যান্ড লেটারে কতগুলো শিলমোহরের ছাপ। বেশ কৌতূহলী হয়ে চিঠিখানা খুলল। হাতের লেখাটা তার খুব পরিচিত, বাবা। কিন্তু জয়ন্তের বাবা নিখিল সামন্ত মারা গিয়েছেন আজ 1.5 বছর হলো। তিনি কিভাবে চিঠি লিখবেন? চিঠিটার উপর ঝুঁকে পড়ল জয়ন্ত। বেশ গোটা গোটা অক্ষরে পরিষ্কারভাবে লেখা। কল্যাণী এসু জয়ন্ত, এই চিঠি যখন তুমি পাবে তখন অবাক হয়ে যাবে এই ভেবে যে একজন মৃত মানুষ কিভাবে চিঠি লিখতে পারে। হ্যাঁ, পারাটা খুবই কঠিন, কিন্তু সেই কঠিনকে সহজ করে নিতে হয়েছে তোমার জন্য। বহু কষ্টে লিখতে হয়েছে এই চিঠি। যে ঘটনার কথা বলবো বলে এই চিঠি লিখছি, সেই ঘটনার শুরু হয়েছিল আজ হতে 35 বছর আগে। সেই যেদিন দেখা হয়েছিল কালভদ্রের সঙ্গে। আমাদের দেখে হেসেছিলেন কালভদ্র। হাসির দমকে তার কালো আলখাল্লা হতে বেরিয়ে এসেছিল একটা পোষা বাজ পাখি। বাজটার চোখ দুটো লাল জবা ফুলের মতো। ওটাকে আমার হাতে দিয়ে সাধু বলেছিলেন, कल 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 कलंदर जिसको मिल जाए वो चुचुंदर। যা একে নিয়ে যা, যা করার এই করবে। সেদিন বুঝিনি কি ভুল করতে চলেছি। সন্তানের জন্য মানুষ কেই না করে, মলমূত্র পর্যন্ত খেয়ে নেয় ওষুধ হিসেবে। আমি তো একটা মেয়েকে দেখেছি বিড়ালের নাড়ি ভুঁড়ি খেতে। আর এ তো সামান্য একটা বাজ, খাঁচায় ভরে রাখলেই হবে। একটু বেশি করে মাংস এনে ফ্রিজে রাখলেই ল্যাঠা চুকে গেল। তোমার মা ভয়ে আঁতকে বলেছিল, আমার খুব ভয় করছে নিখিল। পাখিটার চোখ দুটো দেখছো কিরকম লাল লাল? আমার তো বুক কাঁপ। ওর ঠোঁটে হাত রেখে বলেছিলাম, ধুর। বাস্তব কিন্তু প্রত্যাশার মতো হয় না। সে বারবার ঠোকর মারে। বাজটাকে যেদিন আনলাম তার পরের দিন দেখি আমার পোষা কুকুরটা মরে পড়ে আছে। ওর মাথায় ঠোঁট দিয়ে করা ক্ষত, ভেতরের ঘিলুটা কিসে যেন শুষে খেয়েছে। বাঁশের খাঁচার কাছে এসে দেখলাম ওর ঠোঁটে রক্তের দাগ, ঘাড়ে লেগে ঘিলুর অংশ।
তোমার মা তো দেখি বমি করতে শুরু করে দিল। কুকুরটা সৎকার করে ফিরতেই তোমার মা আমার সামনে এসে দাঁড়ালো, চোখে সেই আতঙ্ক। বলল, যে করেই হোক ওই অনাথ সৃষ্টিকে তাড়াও, চাই না আমার সন্তান সুখ। এভাবে নিরীহ প্রাণীর প্রাণের বিনিময়ে যে সুখ, দরকার নেই সেই সুখের। তোমার মাকে আশ্বাস দিয়ে বললাম, যেটা হয়ে গেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, আর একটু সাবধানে থাকতে হবে আমাদের। দরকার হলে সাধু বাবার পাখি সাধু বাবাকে দিয়ে আসবো। এখানেই শেষ নয়। মৃত্যু যেন লাইন দিয়ে আসতে লাগলো। প্রথমে পোষা কুকুরটা, তারপর কাজের মাসি, পাশের বাড়ির সান্নাল কাকা, দুধ দিতে আসা বিরজু গোয়ালা। কত নাম করব। শেষমেশ কাল ভদ্রের কাছে যাবার জন্য মনস্থ করলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। রাতে খেতে দেওয়ার সময় হঠাৎই খাঁচা থেকে বেরিয়ে এলো বাজটা, ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আচমকা আক্রমণে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু পরক্ষণেই দেওয়ালে ঝোলানো তরোয়াল নিয়ে রুখে দাঁড়ালাম। তরোয়ালের আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেল বাজটার মুন্ডু। ওটাকে পুঁতে দিলাম বাগানে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার প্রিয় বাজের মৃত্যুতে খেপে গেলেন সাধু বাবা। বললেন, कल 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 कलंदर, जिसको मिल जाए वो छुछुंदर, বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, ওই বাজি তোদের শেষ করবে, কেউ বাঁচবি না। এই বলে সাধু বাবা তার সামনে নরকরটিতে রাখা রক্ত ঢেলে দিলেন ধুনিতে। দাউ দাউ করে জ্বলে উঠল ধুনি, আর সঙ্গে সঙ্গে হাজারো ছায়ামূর্তির দল ঘিরে ধরল আমাদের। জান বাঁচিয়ে ছুটলাম। তোমার মা একটু ছুটেই ক্লান্ত হয়ে পড়েছিল। ওকে পাঁজাকোলা করে ছুটলাম। সেদিন যে কিভাবে রক্ষা পেয়েছি তা একমাত্র ঈশ্বরই জানেন। এরপর এলো সেই সুসংবাদ, তুমি আসছ। কিন্তু সেই সুসংবাদের মধ্যে যে আনন্দ, তা উপভোগ করার মতো মানসিক অবস্থা ছিল না। প্রতিদিন নিত্য নতুন সমস্যা আসতে লাগলো। কোনো দিন রান্নাঘরে রাখা দুধ টাটকা রক্তে পরিণত হয়ে গেল, তো কোনো দিন আলমারির ভেতরে পাওয়া গেল মানুষের হাড়। তোমার মা ভয়ে তটস্থ হয়ে থাকতো, বলতো, একটা ভালো ওঝা গুনিন দেখাও, আমার খুব ভয় করছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যে আসছে তার দিকে নজর দাও। ভালো ভালো বই এনে দেব, ধর্মগ্রন্থ, শিশু সাহিত্য, হাসির বই, এগুলো পড়লে মন শান্ত থাকবে। এই সময় হাসি খুশি থাকতে হবে তোমাকে। আমার কথায় ও আশ্বস্ত হলো যেন। বলল, আমি শান্তই আছি, কিন্তু কথাটা সেজন্যে নয়। ওই সাধু বাবা বড় ভয়ঙ্কর, ওর সাপ হতে রক্ষা পেতে হলে কিছু একটা করতেই হবে। সাধু বাবা যে কতটা ভয়ঙ্কর তা অচিরেই বুঝতে পারলাম আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখাতে গিয়ে। রিপোর্টটা টেবিলে নামিয়ে রেখে লেডি ডাক্তার বলল, আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ভালো নয়, বাচ্চার মধ্যে অ্যাবনর্মালিটি আছে। আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করাতে পারেন, আইনেও আটকাবে না। লেডি ডাক্তারের কথায় মুষড়ে পড়লাম। তোমার মা এ কাজে মোটেই রাজি নয়, কিন্তু একটা মানব শিশু যে জন্মের পর হতেই হবে, এই সংসারের অযোগ্য ও বোঝা, তাকেই পৃথিবীতে আনার কোনো মানে হয় না। বহু কষ্টে তোমার মাকে রাজি করলাম। আনন্দ বিষাদে পরিণত হলো। নির্দিষ্ট দিনে তোমার মাকে নিয়ে যাওয়া হলো ওটিতে। ওটির বাইরে
দুরু দুরু বুকে অপেক্ষা করে আছি। হঠাৎ ওটির দরজা খুলে বেরিয়ে এলেন এক নার্স। অ্যাপ্রনের গায়ে টাটকা রক্তের ছিটে। বেরিয়ে এসেই উল্টে পড়ল। দেখলাম তার পিঠে বেঁধানো আছে একটা সার্জিক্যাল ছুরি। গল গল করে রক্ত বেরোচ্ছে। ওটির ভিতরে ছুটে গেলাম সবাই। দেখলাম ডাক্তার আর তার দুজন সহযোগী মরে পড়ে আছে। গলার নলি কাটা। কিন্তু কি আশ্চর্য, তোমার মায়ের কোনো ক্ষতি হয়নি। যথাসময়ে তোমার জন্ম হলো। কোনো অস্বাভাবিকতা নেই। বেশ সুস্থ সবল শিশু। তোমার কপালে চুমু দিয়ে তোমার মা বললেন, আমার সোনা, আহারে, খুনেগুলো বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল। দিন দিন বেড়ে উঠতে লাগলে। আমাদের আনন্দের শেষ নেই। এর মাঝেই অবশ্যই কতগুলি ঘটনা ঘটে গেল, যেগুলোর ঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। পাড়ার কয়েকটা কুকুর বেপাত্তা হয়ে গেল কয়েকদিন পর পর। হারিয়ে যাওয়ার এক আধ দিনের মধ্যেই কুকুরগুলোর দেহ আবিষ্কৃত হতে লাগলো আমাদের ঘরের আশেপাশে। সবার একই পরিণতি। দেহ নখ দিয়ে ফালা ফালা করা হয়েছে। মাথা খুবলে বের করে আনা হয়েছে ঘিলু। লোকজন আমাদের সন্দেহের চোখে দেখতে লাগলো। অগত্যা বাসা ছাড়লাম। নতুন যে বাড়িতে এলাম সেখানেও একই ঘটনা ঘটতে লাগলো। অনেকেই দেখেছে একটা বিরাট পাখিকে উড়ে যেতে। আমি জানি সেটা সেই অশুভ শক্তিটাই। ও আমাকে আর তোমাকে মেরে ফেলার সুযোগ খুঁজছে। পারছে না কোনো একটা বিশেষ কারণে। সেটা আমার হাতের বগলামুখী কবচটার জন্য নয় তো? তোমার মায়ের হাতেও ওরকম একটা কবচ আছে, কিন্তু তোমার হাতে তো কোনো কবচ নেই। তাহলে বারবার বদলাতে লাগলাম বাসা, সেই একই কারণে। এর মধ্যেই তোমার মা আবার সন্তান সম্ভবা হলেন। তখন তোমার বয়স 3 বছর। এবারকার রিপোর্ট ভালো, কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু একটা ছায়া যেন আমাদের সঙ্গে সঙ্গে ঘোরে সব সময়। প্রথম প্রথম তোমার মায়ের কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু যেদিন নিজের চোখে দেখলাম সেদিন হতেই একটা ভয় ঘুরে বেড়াতে লাগলো মনের মধ্যে। আমি তোমার মাকে বুকে জড়িয়ে ধরে বললাম, তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ওই বগলামুখী কবচটাই বাঁচাচ্ছে আমাদের। বাবুর জন্য একটা তৈরি করে দিতে হবে। কিন্তু এ কি, তোমার হাতের কবচটা কই? তোমার মা নিজের হাতের দিকে তাকালো। কবচটা না দেখতে পেয়ে মুখটা বিবর্ণ হয়ে গেল ওর। তোমার মা অনেক খুঁজলে, কিন্তু পেলেন না কবচটা। খুলে পড়ে গেছে। ভয়ে শিউরে উঠলাম। বড় সড়ো কোনো বিপদ হতে চলেছে, আর হলোও তাই। পরদিন সকালে তোমার মাকে আবিষ্কার করলাম ঘরের মেঝেতে মৃত অবস্থায়। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। পেটটা কে যেন খুবলে নিয়েছে। গর্ভস্থ শিশুটাকে বের করে আছড়ে ফেলেছে মেঝের উপর। উফ, কি বিভৎস, কি বিভৎস। সমস্ত কষ্ট ভুলে তোমাকে মানুষ করতে লাগলাম। তুমি বড় হলে, মস্ত বড় ডাক্তার হলে। এর যে আনন্দ আমার আর কী বা আছে। এই আনন্দের মধ্যেই ভুলে গিয়েছিলাম সাধু বাবার অভিশাপের কথা। সাধু বাবা বলেছিলেন যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের অর্ধেক তো হয়েই গিয়েছে। তোমার মা চলে গিয়েছে আমাদের ছেড়ে। বাকি আছি তুমি আর আমি।
তবে আমার যাই হোক না কেন, তোমার কিছুই হতে দেব না আমি। কিন্তু চলেই এলো সেই বীভৎস রাত। সেই রাতে আমি বসে আছি আমার পড়ার ঘরে, বসে বসে ভাবছি পুরনো দিনের কথা। আমার হাতের বগলামুখী কবচটা পাওয়া যাচ্ছে না। এরকম করেই বহু বছর আগে তোমার মায়ের হাত হতে হারিয়ে গিয়েছিল কবচটা। আর তারপরেই তাহলে তাহলে কি আমারও সময় ঘনিয়ে এসেছে? হঠাৎই একটা খুঁট করে আওয়াজ হলো। দরজা ঠেললো যেন কেউ। ঘরের লোক বলতে তো তুমি আর আমি, রান্নার মাসি, কাজের লোক, এরা সন্ধ্যের আগেই চলে যায়। কে? খোকা? উত্তর এলো না। পরিবর্তে একটা চাপা আওয়াজ, অনেকটা শিকারি পাখির মতো। আবার হাঁক দিলাম, কে? এবারেও উত্তর এলো না। বাধ্য হয়েই এগিয়ে গেলাম দরজার কাছে। দরজা খুলতেই একটা কি যেন লাফিয়ে পড়লো আমার উপর। আকস্মিকতা কাটিয়ে উঠতেই দেখলাম দাঁড়িয়ে রয়েছে একটা নরপক্ষী, যার দেহটা মানুষের মতো আর মুখটা একটা বাজের মতো, পা দুটো পুরো শিকারি পাখি, দুটো হাতের পেছনে দু কাঁধে দুটো বিশাল ডানা। সেই নরপক্ষী তার বলিষ্ঠ দুটো হাত দিয়ে চেপে ধরলো আমাকে, এরপর আছড়ে ফেললো মেঝের উপর। আমি আর্তনাদ করে উঠলাম। তখন সেই নরপক্ষীটা তার পা দিয়ে আমাকে চেপে ধরে বিশাল ঠোঁট দিয়ে মাথায় ঠোক্কর দিতে লাগলো। খুলি ফুটে ঘিলু বেরিয়ে আসতে লাগলো। উফ, কি যন্ত্রণা! উফ, কি যন্ত্রণা! এরপরের সব ঘটনা তো তুমি জানো। আমার ভয় হয় ওই নরপক্ষীটা তোমার না ক্ষতি করে বসে। তাই সর্বদা সাবধানে থাকবে। আমি যেখানে আছি সেই প্রেতলোক হতে তোমার সঙ্গে যোগাযোগ রাখা খুবই শক্ত। একমাত্র ভৌতিক সূক্ষ্মদেহ পেলেই সেটা সম্ভব। কিন্তু সে সময় আমি পেরিয়ে এসেছি। তাই তোমার কোনো উপকার আমি করতে পারবো না। সাবধানে থেকো। আশীর্বাদ আনতে, তোমার বাবা। চিঠিখানা পড়া মাত্র একটা হাসির ঝিলিক খেলে গেল জয়ন্তর ঠোঁটে। তার দেহখানা পাল্টে যেতে লাগলো। গোটা মাথা জুড়ে গজাতে লাগলো পালক। ঠোঁট রূপান্তরিত হলো বাঁকানো চঞ্চুতে। চোখগুলো বাজ পাখির মতো গোল গোল। সদ্য গজানো দুটো বিশাল ডানায় ভর করে উড়ে চলল শিকারের উদ্দেশ্যে। कल 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 कलंदर जिसको मिल जाए वो छुछुन। সমাপ্ত। এতক্ষণ শুনছিলেন প্রেতোস্কোপ অডিও স্টেশন, প্রেতোস্কোপ লাইভ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উদ্দেশ্য সফল করার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।